ওদের ঘরোয়া ঝগড়া, ঘরের ভেতরের ঝগড়া তো বাইরের লোকের নাক গলানো উচিত না। সেই জন্য আমরা এটাকে আদৌ গুরুত্ব দিচ্ছি না। এই ঝগড়া চলবে, কিন্তু ঝগড়ার মূলে হচ্ছে কিন্তু কাটমানি। এই ঝগড়ার মূলে কোনো আদর্শ নেই, কোনো তত্ত্ব নেই। প্রশ্ন হচ্ছে যে নবীনেরা ভাবছেন আমরা জোর জুলুম করে টাকা পয়সা তুললাম, আর প্রবীণেরা ভাবছেন আমরা তো বুদ্ধি দিলাম। তাহলে আমরা কম কিসে? ঝগড়াটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এই বকরার ঝগড়াটা যখন মিটে যাবে দেখবেন তখন আর দ্বন্দ্ব নেই। তৃণমূলের একটা খুব কৃতিত্ব আছে, ওরা সবসময় পশুর সঙ্গে তুলনা করে। কখনো বলে বাঘের বাচ্চা, কখনো বলো হায়নার বাচ্চা, কখনো বলে পেঙ্গুইন, কখনো বলে হাতি। মানুষ জাতীয় উচ্চ প্রাণীর কিছু তারা কথা বলেন না। ওদের চিন্তা ভাবনাটা পশুর লেভেলে ঘোরাফেরা করে, তা আমাদের কিছু বলার নেই। কুণালবাবু এটা বলতেই পারেন, কেন কুণালবাবু যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন যেসব কথা বলেছেন, এখন আবার পুনরায় গ্রেপ্তারের আশঙ্কায় এইসব কথা বলছেন। তার কারণ তদন্ত যে গতিতে এগোচ্ছে, যদি আবার সারদা তদন্ত নাড়াচাড়া হয়, তো কুণালবাবুকে আবার জেলে যেতে হতে পারে, এবং ওর পিসি বা দিদি তাকেও জেলে যেতে হতে পারে। এখন থেকে এইসব কথা বলে সান্ত্বনা দিয়ে রাখছেন যে যতই জেলে যাও না কেন, আমি তোমাকে রামকৃষ্ণ বা সারদা বলবো। আচ্ছা, ওদের এই অধিকারটা কে দিয়েছে যে আমাদের সমাজের অত্যন্ত সম্মানীয় যে সমস্ত ব্যক্তিত্ব তাদের অপমান করার? যে নেত্রী চুরির পয়সায়, মানুষের মুখের ভাত কেড়ে নেওয়া পয়সায় নির্বাচনে জিতে মন্ত্রী হয়েছেন, তিনি সারদা। যে নেত্রী অ্যাসেম্বলিকে ভাঙচুর করেছেন, হইচই করে চেঁচামেচি করেন, তিনি সারদা। যে নেত্রী একটা তৈরি হওয়া কারখানা পশ্চিমবঙ্গবাসীর বুকে লাথি মেরে গুজরাটে মোদিকে উপহার দিয়েছেন, তিনি সারদা। সারদা মাকে এইভাবে অপমান করার অধিকার কে দিয়েছে? যারা সারদা মায়ের ভক্ত, যথার্থই যারা ভক্ত, তারা এবার লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় নামুন, তা নাহলে আপনাদের ভক্তির প্রতিও অশ্রদ্ধা করা হবে। তো পিসিকে ভাইপো প্রণাম করতেই পারে, এটাও যদি পোস্ট করতে হয় যে পিসিকে ভাইপো প্রণাম করছে, তাহলে তো এটাও বিজ্ঞাপন করতে হয় যে বাপ মাকে এবার থেকে প্রণাম করো, সেটা বিজ্ঞাপনে আসবে। আর পিসি ভাইপোর জুটি তো এদের তো আমরা ছেলেবেলা থেকে শুনি যে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্কে। কে ভাঙতে যাবে? কারো ভাঙার দরকার নেই। ভাঙবে একমাত্র যখন তদন্ত শেষ হবে, কোন জেলে পিসি থাকবে, কোন জেলে ভাইপো থাকবে। এখন হয়তো দেবাংশু চাইছেন যে পিসি এবং ভাইপো যেন এক জেলেই থাকেন, তাহলে জুটি ভাঙবে না। ঠিক আছে, আইন যদি অনুমতি দেয়, আমরা ওকে দুজনকে এক জেলে রাখার ব্যবস্থা করে দেবো। আমি এই সমস্ত অভিযোগের কোনো গুরুত্ব আছে বলে মনে করি না। তবে হ্যাঁ, আমি এটা বলি সবসময় যে মোদি এবং মমতা তারা একই পথের পথিক। মোদি যেমন পেগাসাস দিয়ে বিভিন্ন বিরোধী নেতাদের, বিভিন্ন ব্যক্তিত্বদের ফোনে গোপন সংবাদ সংগ্রহের চেষ্টা করেন বা আড়ি পাতেন, তো মমতা সেই পুলিশ দিয়ে পাঠাতেই পারে। এ নিয়ে একই স্কুলের তো ছাত্র ওরা, কেউ বেশি নম্বর পায়, কেউ কম নম্বর পায়, কিন্তু ট্রেনিংটা এক জায়গা থেকে হয়। না মানার তো উপায় নেই। এখন তো তদন্ত যেভাবে এগিয়েছে বা এগোচ্ছে আদালতের চাপে, যে কোনো সময় তারা চলে যেতে পারেন হেফাজতে। আর ফিরহাদ, তিনি তো মন্ত্রিসভার সদস্য। সেই মন্ত্রিসভায় তো সিদ্ধান্ত হয়েছে যে বেআইনি চাকরি প্রাপকদের চাকরি থাকুক, অর্থাৎ যারা চুরি করে চাকরি পেয়েছেন বা চুরি করে যাদের চাকরি দেওয়া হয়েছে তারাও বজায় থাকুক, আর যারাই চুরি হয়েছে বলে চিৎকার করছেন তারাও চাকরি পাক। তো ফিরহাদ যদি ভুলে গিয়ে থাকেন, বা হয়তো উনি সেই ক্যাবিনেট মিটিংয়ে ছিলেন না, দিদিকে পেন্দাম করে চলে গিয়েছিলেন, কিন্তু দায়িত্ব তো এড়াতে পারবেন না। তো সেটা তো ওর অনুভূতির ব্যাপার, কিন্তু উনি তো দায় এড়াতে পারছেন না। অর্থাৎ মায়ের রক্ত মাংস খাওয়ার উদাহরণটা কেন দিলেন আমি জানি না, অত্যন্ত অবাঞ্ছিত একটি উদাহরণ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উনি তো যুক্ত হয়ে পড়েছেন। এই যে ব্যাপক দুর্নীতি হয়েছে, উনি কি অস্বীকার করতে পারবেন যে ওনারা এই দুর্নীতির ঘটনা জানতেন না? উনি কি অস্বীকার করতে পারবেন যে পার্থ চ্যাটার্জি, ওর যে নেতা, সেই নেতার বাড়ি থেকে এত টাকা উদ্ধার হয়েছে? এবং তিনি কি অস্বীকার করতে পারবেন, তিনি নিজেই জানেন যে সমস্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত তার যৌথ দায়িত্ব থাকে? আদালত তো তদন্ত করে ইতিমধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে যে বেআইনি কমিটি নিয়োগ করে চাকরি দেওয়া হয়েছিল, যার ফলে সেই বেআইনি কমিটি সবাই জেলে। এ তো পশ্চিমবঙ্গে নতুন একটি উপাদান তৈরি হয়েছে। ভাইস চ্যান্সেলর থেকে আরম্ভ করে মন্ত্রী থেকে কে জেলে নেই? খালি এডুকেশন সেক্রেটারিটা এখনও জেলে ঢোকেনি, তার জেলে ঢোকা উচিত ছিল।
যারা এটা মনে করছেন তাদের মতো মূর্খ আর পৃথিবীতে কেউ নেই। তারা কি মনে করেন যে রাম এবং তৃণমূল এরা একই পর্যায়ের? আমি বুঝতে পারছি না। রাম মন্দির থেকে দৃষ্টি ঘোরাবার যে নবীন প্রবীণ দ্বন্দ্ব, এটা কারা বলেন? তারা বলার আগে ভাবেন না তারা রামের সম্মান করছেন? আর রাম মন্দির করে কী হবে? ভারতবর্ষে কি মন্দিরের অভাব আছে নাকি? ভারতবর্ষে 33 কোটি দেবতা বলা ছিল ঋগ্বেদে। এখন তো 33,000 কোটি দেবতা হয়ে গেছে। দেবতার তো অভাব নেই। তাহলে আর মানুষের এত যন্ত্রণা কেন? দেবতা ভজন করলেই যদি মানুষের দুঃখ কষ্ট সব নিবৃত্ত হয়ে যেত, তাহলে তো ভারতবর্ষে কারোর দুঃখ কষ্ট থাকার কথা না। কোটি কোটি টাকা খরচা করে মন্দির বানানোর দরকার ছিল না। রাম তো বনবাসে কাটিয়েছেন, তার জন্য মন্দিরের কী প্রয়োজন? এত টাকা খরচার কী প্রয়োজন? সেই টাকা বরং যদি ভারতবর্ষের শিক্ষার জন্য ব্যয় করতেন। অবশ্য রাম শিক্ষার বিরুদ্ধে ছিলেন। শম্ভুকে গলা কেটে দেওয়া হয়েছিল, তার অপরাধ ছিল সে বেদ পড়াশোনা করছিল। ইতিহাস আছে, আমি জানি না সত্য কি মিথ্যা, তখন তো কিছু দেখা হয়নি। পুরাণকেই ওরা সত্য কথা বলে দিয়ে পুরাণের কথা হয়, তাহলে এটাও সত্য। অতএব তিনি শিক্ষা বিরোধী ছিলেন। সেই জন্যে শিক্ষার জন্য টাকা দেব না, মন্দিরের জন্য ব্যাপক টাকা দেব। প্রধানমন্ত্রী চকচকে গাড়ি করে ঝকঝকে করে চলে যাবেন, তার জন্য টাকা খরচা করব। এই হচ্ছে আমাদের বোধ।